আমন্ত্রণ ২১-এর রাতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি একাধারে একজন ইসলামিক স্কলার, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ। সবার কাছে তিনি শায়খে চরমনাই নামেই পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ২১-এর রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, আজকে তাহলে আমরা শুরু করতে পারি। আমি প্রথমেই নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নির্বাচনের তো আর খুব বেশি দিন বাকি নেই। এর মধ্যে আপনাদের যে ইসলামিক জোট আছে, 11টি দল তার মধ্যে যুক্ত হয়েছে। সমঝোতা নিয়ে একটি আলোচনা চলছে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। সেটি কি অবস্থা আছে, একটু আমাদেরকে বলবেন? আমি নামের ব্যাপারে একটু সংশোধনী দিতে চাই। প্রথমত ইসলাম ও দেশপ্রেমিক অ্যালায়েন্স। জি, শুধু ইসলামিক জোট না, ইসলাম ও দেশপ্রেমিক অ্যালায়েন্স আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অবস্থান এখন পর্যন্ত ভালোই আছি। আশা করি ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ এই অ্যালায়েন্সকে গ্রহণ করবে বলে আমি মনে করি। জি, আমরা বিভিন্ন পত্রপত্রিকার খবর দেখছি, সেখানে বলা হয়েছে আসলে যে কতটি আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে আমি গণমাধ্যমের একটি খবর আমি আপনাকে বলতে চাই। সেখানে সবশেষ বলা আছে যে 40টি আসন ইসলামিক আন্দোলনকে দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। মানে সে ব্যাপারে আপনারা কি বলবেন? আমি বলবো আসলে কেউ কাউকে সিট দিবে বা আসন দিবে এরকম আমি জানি না। আমাদের অ্যালায়েন্সটা হয়েছিল সবাই সম্মিলিত ভাবে আমরা যে যেখানে ভালো অবস্থানে আছি সে সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে। এটি হলো আমাদের মূল ভিত্তি। এখানে আমরা কারোর সাথে জোট করি নাই যে সে আমাদেরকে সিট ভাগ করে দিবে। আর যেখানে আপনারা মনে করেন ইসলামী আন্দোলন জামাত তার একটা জোট, এইটাই যদি প্রসিদ্ধ হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 40 আসনে নির্বাচন করে, তাহলে অন্য যারা দল আছে তারা কত আসন নির্বাচন করবে? একটা প্রশ্ন আছে কি নেই? জি, অথচ আপনার বলছে ইসলামী আন্দোলন এবং জামাত তারাই হলো এই জোটের মধ্যে সর্বপ্রধান দল। তাহলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বল্প সংখ্যক আসন নির্বাচন করে, তাহলে এটা সম হয়? এটা কি সৌন্দর্যতা আসে? অবশ্যই আপনার জি জি, আপনারা কতগুলো আসনে জয়ী হতে পারেন বলে আপনারা মনে করেন? আসলে দেখেন, আমরা কতগুলি আসনে জয়ী হতে পারি এরকম আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে আমরা আমাদের সাংগঠনিক ভাবে যে জরিপ করেছি, আমরা দেখেছি যে আমাদের সিটগুলির অবস্থানটা কি এবং কে কোন জায়গায় ভালো অবস্থান আছে, এরকম আমরা বিভিন্ন সেক্টরে আমরা জরিপ করেছি। সেখানে আমাদের ইসলামী আন্দোলনের দলীয় রিপোর্ট আমরা যা দেখেছি, সেখানে 43টা সিট আমাদের এ গ্রেডে, তারপরে বি প্লাস, বি, সি। আমি এই কথা বলবো না যে 43টা সিটি আমরা বিজয় হব, সেই কথা কিন্তু বলছি না। জি, আমি বলছি আমাদের জরিপে এগুলি আমাদের ভালো হওয়ার মতো, হতে পারবই এরকম আমি নিশ্চয়তা করছি না বা দিচ্ছি না। সম্ভাবনার কথা বলছেন? 143টা সিট। জি, 143টি সিটের কথা বলছেন? জি, মানে 143টি সিটে আপনাদের জয়ের সম্ভাবনা আছে, সেটি বলছেন? মানে আমাদের এ প্লাস, মানে এটা আমাদের এ গ্রেডের। জি, সেক্ষেত্রে একেবারে 143টার মধ্যে যদি আমি ধরি যে নিশ্চিত কতগুলি আসনে আপনারা জয়ী হতে পারেন বলে মনে করেন? এটা তো খুব কঠিন। তবে ইনশাআল্লাহ আমরা সিংহভাগ ভালো, সিংহভাগ ভালো একটা ব্যাপক সিটি ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট করব, কিন্তু সংখ্যা নির্ধারিত বলা খুবই কঠিন। জি, এবার জামায়াত প্রসঙ্গে আসে। আপনি অনেকবারই আপনার বক্তব্য আমরা শুনেছি। জামায়াত ইসলামের ইসলামী আকীদা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, তাদের ধর্মবিশ্বাস এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। মানে সেই জায়গা থেকে কি আপনি আপনার বক্তব্য কি একই জায়গায় আছেন, নাকি আপনি আপনার বক্তব্য থেকে সরে এসেছেন? আমি একটু
একটু সংযোজন করতে চাই প্রশ্নটার মধ্যে। জি একটা আমি আমার তরফ থেকে প্রস্তুত করছি, ব্যাপারটা এরকম না। আমাদের মুরব্বিয়ানে কেরাম যে প্রশ্নগুলো তুলছেন আমি সেটা ব্যক্ত করছি, জি এবং আমি যে আগে ব্যক্ত করেছি সেই অবস্থানে এখন পর্যন্ত আছি। এখান থেকে না আমরা পিছু হটছি। আমাদের ব্যাপারেও জামাত যে আগে বক্তব্যগুলি দিয়েছে তারা সেই অবস্থানে আছে। এরপরেও আমরা একটা অ্যালায়েন্স করেছি আহ দেশ, মানবতা এবং ইসলামের স্বার্থে। জি সেক্ষেত্রে যদি আপনারা নির্বাচিত হন, যদি সরকার গঠন করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে। জি কোরআন ও সেটি কি, সুন্নাহর ভিত্তিতে হবে। জি শরিয়া আইন যেটি বারবার বলা হয় যে শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র চলবে, সেই শরিয়া আইন কি আমাদেরকে একটু বলবেন যে আসলে সেটি কিভাবে, কাঠামো কি হবে, রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা কি হবে, বিচার ব্যবস্থা কি হবে? দেখেন, আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা, কিয়াস, জি এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলা হয় শরিয়া। শরিয়া শব্দ অর্থ আইন, কানুন। জি আসলে শরিয়া শব্দ প্রয়োগ তো আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম। এই জন্য শরিয়া কি যেন মনে করে। আসলে শরিয়া শব্দ অর্থে আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইন আইন কি শরিয়াতে, মানে আরবিতে শরিয়াত বলা হয়। আর শরিয়াতে শব্দ রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া, বিভিন্ন অর্থ শরিয়াতের আছে। কাজী আমরা যদি কোরআন ও সুন্নাহ বলি, এই কোরআন ও সুন্নাহরই যেটা প্রকাশ করা হয় সেটাই হলো আরবিতে শরিয়া। জি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে নির্বাচন নিয়ে আপনারা বলেছেন যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই বিষয়েও আপনি প্রশ্ন তুলেছেন। আসলে আপনি এখন কিভাবে দেখছেন নির্বাচনের পরিস্থিতি, কি আছে নিরপেক্ষ নির্বাচনের মতন? দেখেন, আসলে নির্বাচন পরিচালনা করবে কে? প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে কি? প্রশাসন। অথচ প্রশাসনের ব্যাপারে তো সবাই আপত্তি, আপনাদেরও আপত্তি যে প্রশাসন ঢিলা ঢালা হয়ে গেছে। তারা তাদের যেই কাজগুলি, সেই কাজগুলি তারা আঞ্জাম দিচ্ছে না। দেখা যায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। দেখা যায় যে হাদির মতো এক ব্যক্তিত্ব, সেও তাকেও দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। আবার খুলনাতেও দেখা যায় যে মানুষ এনসিপির একজনকে মেরে ফেলেছে। এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না। যদি ঢিলাঢালা প্রশাসন হয়, তাদের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে কিভাবে? এর জন্য এই প্রশ্ন শুধু আমার না, এটা কিন্তু সবার প্রশ্ন। আমি তাদের সাথে আমিও প্রশ্ন করতে চাই, যদি এই প্রশাসন অবস্থা এরকম আবার কোনো দিকে ঝুঁকে যায়, কোনো দিকে হেলে যায়, তাহলে হেলে যাওয়া প্রশাসনের দ্বারা বা নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে কিভাবে? এটাই তো সবার প্রশ্ন, এটা আমার শুধু প্রশ্ন না। জি আপনাদের অ্যালায়েন্স থেকে একটি কথা বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, মানে সেটি যদি অভিযোগ হয় বা সেই দিকেই যদি থাকে, তাহলে কি আপনারা আসলে কি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, যদি এটা প্রবল ধারণা হয় যে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা তখন বলবো যে কি করব। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনকে বলবো যে কোনো অবস্থা থেকে হেরে না যায়, সে তো নিরপেক্ষ থাকে। যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না। যেরকম বিগত দিনের প্রশাসন কোনো দিকে হেলে যাওয়ার কারণে তার কিন্তু মবের শিকার হয়েছে। আমি অনুরোধ করব যে বর্তমান প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, তারা যেন কোনো অবস্থাতেই তাদের কাজের কারণে মবের শিকার না হয়, এই অনুরোধ আমার থাকবে। জি আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে নারী সংস্কার নিয়ে আপনারা আপত্তি জানিয়েছেন, আপনাদের 5 দফা দাবি ছিল নির্বাচনের আগে,
সেই যে দাবি আপনারা তুলেছিলেন 5 দাবি, 5 দাবির অনেকগুলোই তো আমরা দেখছি না যে বাস্তবায়ন হয়েছে। তাহলে আপনাদের দাবিগুলোর আসলে কি হলো? সেটি কি আসলে এখানেই শেষ নাকি? আচ্ছা, দাবি তো দাবি। আমরা যাদের কাছে আপত্তি তুলছি, দাবি জানিয়েছি, তারা বাস্তবায়ন করে নাই। তার মানে আমার দাবি শেষ নয়। আমার দাবি দাবির জায়গায় থাকবে। ইনশাআল্লাহ যেই দিন সুযোগ পাবো সেটা বাস্তবায়ন করবো। জি, আপনার আরেকটি বক্তব্য যেটি খুব আলোচনা হয় যে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এটি আপনি বলেছেন বিভিন্ন সময়। কেন আপনি নৌকা আর ধানের শীষকে আপনি এক জায়গায় করছেন কেন? দেখেন, এই বক্তব্য কিন্তু আমার না। আপনি এটা একটা উদ্ধৃতি করেছেন, আপনি বিভিন্ন সময় এটি বলেছেন। উদ্ধৃতি 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 মানে আমার বক্তব্য না, আমি উদ্ধৃতি দিয়েছি। জি এখন যে বক্তব্য দিয়েছে আসলে সে ব্যাখ্যা দিবে। কিন্তু আমরা যেটা মনে করি, এটা কেন বলা হয়েছে, যে বিগত দিনে যারা শাসক ছিল প্রত্যেকের আমলে দুর্নীতি হয়েছে। দেখেন, 91 থেকে 96 পর্যন্ত আপনারাই জানেন কতবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে আবার 96 থেকে 2001 পর্যন্ত দেশের অবস্থা কি হয়েছিল। আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশের অবস্থা এরকম হলো, মানুষ আন্দোলনের ভিত্তিতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নামতে বাধ্য করেছে। আবার আপনারা দেখেছেন 2008 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, বৃহত্তম আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন দেখেন, যারাই ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছে এবং আন্দোলনের মুখে তারা নামতে বাধ্য হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, যারা শাসক ছিল বিগত দিনে তাদের চরিত্র, তাদের তবিয়ত, তাদের অবস্থান সবই তো এক। এর জন্য হয়তো কবি বলেছে দুই সাপের একই বিষ। জি, আগামী নির্বাচনে আমরা শুনছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলছেন, গণমাধ্যমের বিভিন্ন খবরও আছে যে নির্বাচনে আন্তর্জাতিক একটি প্রভাব কাজ করছে। আপনি কি মনে করেন আসলে আমাদের বাংলাদেশের নির্বাচনে কি আসলে বিদেশের কোনো চাপ বা কোনো মহল কাজ করছে কি? না, তা তো আমাদের আমাদের দেশগুলিতে বিভিন্ন বিদেশি প্রভাব তো সবসময় তারা প্রভাবিত করতে চেষ্টা করে, এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলো প্রভাবিত হয়। এটা তো আমরা বিগত দিন দেখেছি, বর্তমানেও তারা চেষ্টা করছে। কিন্তু আমি আমাদের দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে বলবো যে কোনো অবস্থাতেই বিদেশি প্রভাবে প্রভাবিত হবেন না। আমরা আমাদের দেশে সিদ্ধান্ত নেব, আমরা আমাদের দেশের সবাইকে নিয়ে দেশটাকে কিভাবে ভালো করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। আমরা কেন বিদেশের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে আমরা কেন যাব? আমরা চাই বিদেশি প্রভাব মুক্ত হয়ে আমরা দেশপ্রেমিক জনগণকে নিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার চেষ্টা করব। আমরা বিদেশ থেকে সহযোগিতা গ্রহণ করব, কিন্তু তাদের চাপানো কোন এজেন্ডা বাস্তবায়ন কেন করবে, এই ব্যাপারে আমার দ্বিমত আছে। আমি তাদের থেকে তাদের সহযোগিতা, সহানুভূতিতা, বন্ধুত্ব সুলভ আচরণ চাই, কিন্তু তারা আমাদের উপরে হস্তক্ষেপ করবে এটা আমি চাই না। জি, আপনি বলেছেন যে ভারতের দালালি করে যারা ক্ষমতায় আসতে ও থাকতে চায় তাদের বাংলাদেশে থাকা হবে না, যারা এই ভারতে দালালি করবে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, এটি আপনি মন্তব্য করেছেন। এটি আসলে বাংলাদেশে এখন কারা এই ধরনের দালালি করছে, এই শব্দটি আপনি বলেছেন, কারা আসলে এখন এই ধরনের কাজ করছে বা ভারতের প্রভাবে? অনেক আগের বক্তব্য আপনি কোট করেছেন। জি, এই বক্তব্য আমার মনে হয় 18 মনে হয় বা 16 এরকম। না, এটি এটি এই বছরেরই, এটি অক্টোবর দিকে সম্ভবত হতে পারে। মানে আগের বক্তৃতা আমাদের দেশের যারা বিগত দিনে প্রকাশ্যে দালালি করেছে তারা তো দেখেছেন কি অবস্থা। যাদের দালালি করেছে বা সে দেশেই চলে গেছে এরকম অনেকে মন্তব্য করে। শুধু মন্তব্য আমার না, বর্তমানে যদি কেউ বিদেশে বা শুধু ভারত নয়, বিদেশের পাও চেটে তাদের অনুগ্রহ নিয়ে তাদের বুদ্ধি পরামর্শের ভিত্তিতে তারা ক্ষমতায় বসতে চায়, তাহলে বিগত সরকারের যে অবস্থা হবে, অন্য কেউ যদি দালালের ভিত্তিতে ক্ষমতায় বসে তাদের পরিণতি একই হবে। জি, বিএনপির বিরুদ্ধে আপনারা বরাবরই সমালোচনা করেন। আমরা সম্প্রতিও দেখছি যে রাজনৈতিক যে সভা সমাবেশগুলো আপনারা করছেন সেখানে বিএনপির বিরুদ্ধে
একের পর এক অভিযোগগুলো করছেন, এই অভিযোগগুলো কি শুধু আসলে বিরোধিতার জন্য, নাকি আসলে এটি বাস্তব কোনো ভিত্তি আছে? আসলে দেখেন, আমরা কিন্তু কাউকে শত্রু মনে করি না। যারা দেশের কল্যাণে কাজ করে সবাই আমাদের বন্ধু। খাস করে আমাদের শায়খ মোর্শেদ আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তিনি একটা কথা বলেছেন যে আমার কাউ শত্রু না, বিএনপি আওয়ামী লীগ কেউ আমার শত্রু না। যদি তারা ইসলামের সাথে দেশের সাথে কাজ করে আমি তাদের হয়ে কাজ করি, কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করে আমি তাদের বিরোধিতা করি। আমরা কিন্তু ওই মূলনীতির উপরে আছি, আমরা কাউ শত্রু নেই। কারণ আমরা কারোর সাথে ক্ষমতার ভাগাভাগি বা কাউকে নিয়ে ভিন্ন পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার এই পরিকল্পনা কখনোই করিনি, আজও করতেছি না। যদি বিএনপি দেশের সাথে ইসলামের সাথে কাজ করে আমার কোনো সমস্যা নেই, তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, বিএনপি হোক এমনকি আমি হই বা আমার দলের লোকই কেউ যদি অন্যায় করে, চাঁদাবাজি করে, দেশের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। এবং আমি এই কথাও বলি, যদি আমিও করি তাহলে আমার বিরুদ্ধে বক্তব্য আসা উচিত। যদি আমার বিরুদ্ধে বক্তব্য না, বিরোধী দল কোন, ডেমোক্রেসির সবচেয়ে বড় একটা পদ্ধতি হলো বিরোধী দল থাকা। বিরোধী দলের কাজটা কি? সরকারি দল যে ভুলগুলি করবে সে ভুলগুলি ধরিয়ে দেবে, এইটা তো সরকারি বিরোধী দলের কাজ। আমরা যাদের সমালোচনা করি আমাদের তো বিরোধী, আবার আমরা যাদের সমালোচনা সেও আমাদের বিরোধী। উভয়ের উচিত কি? তার স্টেজ থেকে আমার ভুলগুলি ধরিয়ে দেওয়া, আমার স্টেজ থেকে তার ভুলগুলি ধরিয়ে দেওয়া। যদি উভয়ের স্টেজ থেকে প্রত্যেকের ভুল ধরিয়ে দিতে পারতাম তাহলে আমি ভুল করতাম না, যে ভুলের মধ্যেও থাকতাম, সংশোধন হতে পারতাম। কিন্তু আমাদের অবস্থাটা কি? চাটুকারিতা। আমাদের অবস্থাটা কি? ক্ষমতার জন্য মুখ বন্ধ, ভয়ের জন্য, ভীতির জন্য, জেল জুলুম অত্যাচারের জন্য আমরা হক কথা বলি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আস-সাকিতুল হক্কে শায়তান আখরাস, যে হক কথার থেকে বিরত থাকে সে হলো গঙ্গা শয়তান। এর জন্য আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো, সত্য কথা বলবেন। যদি আমিও কোনো ভুল করি, আমার দল কোনো ভুল করে, অন্যায় করে, অবশ্যই তাদের উচিত আমাদের দলের বিরুদ্ধে সেই কথাগুলিকে জাতিকে জানিয়ে দেওয়া। যদি আমাদের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে সত্য কথাগুলি জাতিকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে সে ভুল থাকবে না, সংশোধন হয়ে যাব। আর আমরাও যদি তাদের ভুলগুলিকে জাতির সামনে জানিয়ে দেই তাহলে তারা সংশোধন হয়ে যাবে। এর জন্য উভয়ের স্টেজ থেকে উচিত যে প্রত্যেকের ভুলগুলি ধরিয়ে দেবে, কিন্তু সত্য হওয়া চাই, মিথ্যার আশ্রয় না নেওয়া চাই। কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নেই, যেটা সম্পূর্ণ হারাম, অবৈধ, কোনো মতই মিথ্যা। না নাস্তিকদের কাছে বৈধ, না হিন্দুদের কাছে বৈধ, না ইহুদি খ্রিস্টানের কাছে বৈধ, না ইসলামের কাছে বৈধ। এর জন্য আমি মনে করি মিথ্যার আশ্রয় না নেই, সত্য কথাগুলো উপস্থাপন করি। যদি আমার বিরুদ্ধেও কোনো সত্য অভিযোগ থাকে সেটাকে বলার জন্য আমি বলবো, জাতীয় স্বার্থ। আর যদি ব্যক্তিগত কোনো স্বার্থ হয়, ব্যক্তিগত, যার জাতীয় স্বার্থ নেই, ব্যক্তিকে বলবে। সেটা ব্যক্তিগত কোনো ভুল প্রকাশ করা আসলে আদৌ ঠিক না, কিন্তু জাতীয় ভুল এটা অবশ্যই জাতিকে জানাতে হবে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি জাতীয় ঐক্যের সরকারকে আসলে কিভাবে দেখছেন? জাতীয় ঐক্য সরকার তো ওটুকু ভালো। আমি তো এর জন্যই বলেছিলাম, যারা যেমন বিএনপি, তারেক সাহেব তো বারবার বলেছেন তিনি জাতীয় সরকার গঠন করবেন। এর জন্য আমরা বলছিলাম পিআর সিস্টেমে জাতীয় সরকার গঠনের সবচেয়ে ভালো পদ্ধতি ছিল। যদি পিআর সিস্টেম নির্বাচন হইতো তাহলে সব আদর্শের, সব দলের, সব মনের মানুষ, সব ধর্মের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারতো। এটা জাতীয় সরকার সবচেয়ে চমৎকার একটা রূপরেখা ছিল। যাই হোক, সেটা যেহেতু হয়নি, এখন আমরা বলবো যে আগামীতে যারা নির্বাচিত হবেন যদি মনে করেন সবাইকে নিয়ে সরকার গঠন করলে দেশ ভালো হবে তাহলে এটা ভালো। আর যদি মনে করি না দেশ ভালো হবে না, তাহলে যেইটা করলে ভালো হবে সেটা করা ভালো হবে। সেটি কি বিগত সরকারের মতন অনেকটা হয়ে যায় না, যে আসলে বিরোধী দল বলে তখন আসলে কিছু থাকে না, বিরোধিতার করার কিছু থাকে না, সবাই একই রকম হয়ে যায় না? হ্যাঁ, এখানে একটা বিশাল পয়েন্ট আছে আপনি যেটা বলেছেন। আসলে বিরোধী দল যদি থাকে তাহলে সরকার সবসময় সতর্ক থাকে এবং সে অন্যায়গুলো করতে পারে না। কিন্তু আসলে যদি কারোর বানানো বিরোধী দল হয়, আমি এই শব্দই বলবো, তাহলে তো আসলে সে প্রতিবাদ করবে না। আমি মনে করি সরকার গঠন এমন ভাবে করা উচিত যেখানে শক্তিশালী বিরোধী দল থাকবে এবং বিরোধী দলরা এমন শক্তিশালী হবে যে সরকারের ছোট খাটো বড়
সমস্ত অন্যায়গুলি, অবিচারগুলি, ভুলগুলি সংসদ উপস্থাপন করতে পারে। এরকম যদি একটা সংসদ হয়, তাহলে আমি মনে করি দেশটার কল্যাণ হবে। ঐক্যের সরকারে কি সেটি সম্ভব? এটা অনেকটা অসম্ভব। মানে অনেকটা অসম্ভব বলছেন? অনেকটা। জি এরপরে জানি না, রূপরেখা দেখার পরে আরো স্পষ্ট হবে যখন এটা শুরু হবে। কেননা এটার মডেল তো এখন পর্যন্ত আমাদের কাছে নাই। জি যখন মডেল হবে তখন হয়তোবা ভুল ত্রুটিগুলো আমাদের কাছে স্পষ্ট হবে আরো। জি আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় আপনি জানেন, সবাই জানে যে মব নিয়ে খুব আলোচনা হয়, আলোচনা সমালোচনা আছে, এবং এটি যারা শিকার হচ্ছেন তারা দিক থেকেও আপত্তি, মানে এটি নিয়ে আসলে কারোর পক্ষেই, মানে এটার পক্ষে বলার মতন কেউ আমি পাইনি। ইসলাম ধর্মে আসলে মবের জায়গাটা কোথায়? প্রশ্নই আসে না। এটি ইসলাম ধর্ম সম্পূর্ণ হারাম করছে, জায়েজ নেই। সবাই সবাইকে অপমান অপদস্থ করা, এটা তো এমনি সম্পূর্ণ জায়েজ নেই, হারাম। এবং আমাদের বিগত দিনে যাদেরকে যেভাবে করা হয়েছে এটাও ঠিক না, আবার তারা যা করছে তাও ঠিক না। এটা হয়তোবা অনেক ব্যথা বেদনার থেকে এরকম হয়েছে, কিন্তু হওয়া উচিত না। এর জন্য আমি বলি যে আসলে আমাদের থেকে এরকম কিছু না হওয়া উচিত, যারা মবের শিকার হই। আমাদের সতর্ক হওয়া উচিত, এবং যারা এই কাজগুলি করছে আমি মনে করি তাদেরও এই কাজ থেকে বিরত থাকা উচিত। এটা অবশ্যই ঠিক না। জি, মানে আইন হাতে তুলে নেওয়াটা তো নিশ্চয়ই, সেক্ষেত্রে আপনাদের তো একটি আবেদন থাকার কথা বা একটি আহ্বান থাকার কথা যে আইন আসলে, কিন্তু তারপরে আমরা বারবার দেখছি যে প্রায় এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের কথা যারা মানে তারা তো আর এই ঘটনা ঘটায় না, যারা হয়তো মানে না তারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমি বলবো বাংলাদেশের জনগণ, গোটা দুনিয়ার কাছে বলবো যে আসলে আইন হাতে তুলে নিলে আর কিছু থাকে না। আর আইন যারা প্রয়োগ করে আমি তাদেরকেও বলবো, যদি আইন কোনো দিকে ঝুলে যায়, ঝুঁকে যায়, তাহলে মানুষ আইন মানতে চায় না। আপনি দেখেছেন আমাদের বাংলাদেশের অবস্থাটা কি, দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছছে। যে সরকার চলে গেছে, বিচারপতিরা চলে গেছে, সরকার চলে গেছে, যারা নির্বাচন কমিশন তারাও চলে গেছে, সরকার চলে গেছে, পুলিশ বাহিনীর প্রধান তিনিও চলে গেছেন, সরকার চলে গেছে, এমনকি মসজিদের ইমাম সাহেব সেও চলে গেছেন। তার মানেটা হলো এই যে আসলে আমরা কেউ নিরপেক্ষ ছিলাম না। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষ না হবে, আদর্শবান না হবে, নীতিবান না হবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র কোনোদিন মেরামত করা সম্ভব না, সুন্দর হওয়া সম্ভব না। জি, আপনার বক্তব্য স্পষ্ট। এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আজকে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। আপনি এবার যে প্রশ্নটি আমি শুরুতেই আপনাকে করেছিলাম যে বাংলাদেশে একটি কথা বেশ অনেকদিন ধরেই আলোচনা চলছে যে মৌলবাদের উত্থান ঘটছে, ইসলামপন্থীদের উত্থান ঘটছে, দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে। এই বিষয়গুলো নিয়ে গত বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছে, এবং এটাতে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, দেশের রাজনীতিবিদরা যারা আছেন তারাও এটি নিয়ে কথা বলছেন। আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি বলবো এই শব্দগুলি কাদের, এই শব্দগুলি কারা প্রণয়ন করেছে? মৌলবাদ, চরমপন্থী, উগ্রপন্থী, দক্ষিণপন্থী, এই শব্দগুলি প্রণয়ন কারা করছে, আবিষ্কার কারা করেছে? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, মৌলবাদ বলতে কি বুঝেন আপনি? যদি ইসলামকে আপনি মৌলবাদ মনে করেন, তাহলে আমাদের সেই ইসলামই মৌলবাদ। আমি মূলের উপরে আছি, যে মূলের উপরে থাকে সেই তো মৌলবাদ। আপনি এটাকে যদি গালি হিসাবে নেন, আমি বলবো, মনে করব আপনি ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, দেশের শত্রু। 92% মুসলমানদের দেশে যদি ইসলাম যারা পালন করবে তাদেরকে মৌলবাদ বলে গালি দেন, তাহলে তারা তো এই 92% মুসলমানদের দুশ্মন। হিন্দু যারা মৌলবাদ আছে তাদেরকে যদি মৌলবাদ বলে গালি দেন, তারা হিন্দুদের দুশ্মন। খ্রিস্টান যারা মৌলবাদে আছে যদি তাদেরকে গালি দেন, তারা তারা খ্রিস্টানদের দুশ্মন। এখন আমার প্রশ্ন হলো এই, উগ্রবাদী কারা? এদেশের গণহত্যা কারা করছে? এদেশের খুন খারাপি কারা করে?
এদেশে লুটপাট কারা করেছে, এদেশে অস্ত্রবাজি কারা করেছে, এদেশের টাকাগুলি লুটপাট করে বিদেশে পাচার কারা করেছে, এদেশের টাকা নিয়ে কানাডায় বা বিভিন্ন দেশে বেগম পাড়া কারা করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে অনৈতিক অবস্থায় কারা পৌঁছিয়েছে, আমি মনে করব গালি তাদেরকে দেওয়া উচিত, যারা এখন ক্ষমতায় যায় নাই, যারা নিজেরা অধিকাংশ মানুষ যারা দুর্নীতির সাথে জড়িত না। আমি এই কথা বলবো না যে মুসলমানদের মধ্যে দুই একজন অপরাধ করতে পারেন, এরকম কথা আমি বলবো না, আমি অধিকাংশের কথা বলবো। অধিকাংশ যারা ভালো, যেরকম আপনি ধরে নেন আজকে জেলে যান, দেখুন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যারা আল্লাহকে ভয় করে, এরকম একজন খুনি পাওয়া খুবই মুসিবত, দর্শক পাওয়া খুবই মুসিবত, অস্ত্রবাজি পাওয়া খুবই মুসিবত, এরা মাদকের সাথে জড়িত, চোরাচালানের সাথে জড়িত, এটা আপনি পাবেনই না। কাজে আমি মনে করি এই মৌলবাদ শব্দ প্রয়োগ করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এর ইসলামের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। কাজে ইসলাম উত্তম হলে আপনাদের আপত্তি কেন? যারা, আমি আপনার কথা বলছি না, যারা এই কথা বলতেছে আমি তাদেরকে জি মিট করছি। না, এটি আমার বক্তব্য নয়, এটি রাজনীতিবিদদের যারা সেজন্য বলেছেন বলছি, আমি সেটি উল্লেখ করেছি। তাদেরকে মিট করছি। এখানে কমিউনিজম উত্থান হলে তাদের কোনো সমস্যা নাই। ডেমোক্রেসি, এটা কি আমাদের বানানো? ডেমোক্রেসি কারা বানিয়েছে? এখানে ডেমোক্রেসি উত্থান হলে কোনো সমস্যা থাকে না, সেকুলারিজম উত্থান হলে কোনো সমস্যা থাকে না, এখানে সোশ্যালিজম উত্থান হলে সমস্যা থাকে না, ইসলামিজম উত্থান হলে এদের সমস্যার কারণটা কি? এর সঙ্গে আরেকটু যোগ করতে চাই, এর সঙ্গে নারীদের একটি নিরাপত্তার বিষয়টি বলা হয় যে ধর্মীয় যারা আসবে, ক্ষমতা আসলে নারীর চলাফেরার স্বাধীনতা খর্ব করা হবে, নারীর পোশাকের স্বাধীনতা খর্ব করা হবে, এই ধরনের কথা বলা হয়। সে বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? আসলে দেখেন, আপনি ইতিহাস সম্পর্কে জানেন, এক সময় যার উলঙ্গ চলতো তারা হলো প্রতিটা আবৃত্তি করতো, এটা আপনি দেখেন ইতিহাসে। এবং যারা শালীন পোশাক পরতো এরা সব জমিদার, এরা সব কুলীন, এরা ব্রাহ্মণের, এমন হিন্দুদের ব্রাহ্মণ মেয়েরাও তারা কিন্তু শালীন পোশাক পরে ঘুরতো। আপনি ইতিহাস দেখেন, ইতিহাস চর্চা করি আমরা, একটু গোড়ার দিকে চাই। এখন শালীন পোশাক পরলে আগেকার ব্রাহ্মণ মেয়েরা বা ধর্মগুরু যারা ছিল বা ভদ্র বিশিষ্ট মেয়েরা ছিল, তারা শালীন পোশাক পরে সবসময় চলাফেরা করতো, এইটাই ছিল ভদ্রতা। তাহলে এই অভদ্রতাকে ভদ্রতা বানিয়ে ফেলেছি, কথা ঠিক না? আর ভদ্রতাকে অভদ্রতা বানিয়ে ফেলেছি। আমি মনে করি আমাদের আবার ভদ্রতার দিকে ফিরে যাওয়া উচিত, অভদ্রতাকে দূর করা উচিত। আর অভদ্রতা আমাদের কি করেছে আপনি দেখেছেন, বাংলাদেশের অবস্থানটা কি? আজকে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত নেই, সুরক্ষিত নেই। আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তারা এসিড দগ্ধ হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা হচ্ছে না। আমরা মনে করি ইসলাম মা বোনদের সবচেয়ে বেশি ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছে, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বার মর্যাদায় আমার মা বোনকে বসিয়েছে ইসলাম। এবং ইসলাম মা বোনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা, সম্মান, মোহাব্বত, ভালোবাসা সবচেয়ে বেশি ইসলাম তাদেরকে দিয়েছে। আমি মনে করি ইসলাম ক্ষমতায় আসলে মা বোনেরা এত সুখী হবেন, এত ভালো থাকবেন এবং এত আনন্দিত হবেন যা তারা কোনোদিন চিন্তাও করতে পারেনি। এটা হলো যেরকম মৌলবাদী নাম ইসলামকে দমাবার একটা চিন্তা চেতনা, ঠিক আজকে নারী স্বাধীনতার নামেও ইসলামকে দমন করার একটা অপবাদ ব্যতীত অন্য কিছু না। এটা আমার বিশ্বাস, আমার ধারণা, আমার বক্তব্য। জি, এবার আমি সম্প্রতি নির্বাচনী হলফনামার বিষয়ে আসতে চাই। সেখানে আপনি নিজে হলফনামা উল্লেখ করেছেন, আপনার স্ত্রীর মালিকানায় রয়েছে 187 ভরি স্বর্ণালংকার, পাশাপাশি নগদ অর্থসহ স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 3,41,65,000 টাকা। অন্যদিকে আপনার নিজের অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 33 লাখ টাকা এবং স্থাবর সম্পদ 3,15,00,000 টাকা। জাতীয় নির্বাচনের হলফনামা অনুযায়ী আপনার হাতে নগদ রয়েছে 31,12,000 টাকা, অথচ ব্যাংকে জমা রয়েছে মাত্র 1,176 টাকা। আপনার স্ত্রীর কোনো ব্যাংক হিসাবের তথ্য হলফনামায় উল্লেখ নেই। এর আগে সিটি নির্বাচনে নগদ অর্থ দেখানো হয়েছিল প্রায় 45 লাখ টাকা। এটি গণমাধ্যমের খবর বেরিয়েছে যে আপনি সিটি নির্বাচনে আপনার যে হলফনামা ছিল আর বর্তমান যে হলফনামা সেখানের মধ্যে একটি ফারাক দেখা যাচ্ছে। এ বিষয়ে আপনি আসলে কি বলবেন?
খারাপ তো থাকতেই পারে। আমি কাজ করি, কর্ম করি, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমার একটা কোম্পানিও আছে। আমি শোনেন, মনে রাখতে হবে, আমি, আমার বাবা, আমার দাদা, আমার দাদার বাবা, আমার বাবার দাদার দাদা, আলহামদুলিল্লাহ আমার বংশক্রমে আল্লাহ ভালো রেখেছেন। বংশক্রমে এমন না যে আমার বাবার থেকে বা আমার দাদার থেকে বা আমার থেকে, আল্লাহ পাক প্রথম দিকে ভালো রেখেছেন। আর দ্বিতীয় কথা হলো, স্ত্রীকে যদি মানে কেউ গিফট করে, সেটা আমি কিভাবে বলবো যে গিফট করবেন না? কথা ঠিক না? আসলে জি। মূল ব্যাপারটা হলো এই, যদি আমি এই লুকাতাম এইটা সুন্দর, না লুকাইনি এইটা সুন্দর হয়েছে। না, আপনি লুকাননি, আপনি স্পষ্ট করে বলে দিয়েছেন, এটি আপনাকে তাহলে সমস্যা ধন্যবাদ। কি? আমি যদি অবৈধ হয় সেইটা দেখার বিষয়, চুরি করি, ডাকাতি করি, ঘুষ খাই, অবৈধভাবে আনি, হালাল টাকা। যেরকম দেখেন, ইসলামের মধ্যে ধনীও আছে, গরিবও আছে। ওসমান গনি মানে কি? গনি মানেই তো ধনী, তার টাকাগুলো ইসলামের কাজে লেগেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দেখা যায় আমাদের ইসলামের মধ্যে ধনীও ছিল, গরিবও ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যদি টাকা দিয়ে অবৈধ কাজ করা হয়, গুনার কাজ করা হয়, সেটা হলো হারাম। আর ইসলাম, এই টাকা দিয়ে যদি হালাল কাজ করা হয়, দিনের খেদমত করা হয়, এটা তো খুবই ভালো। সমস্যা কি? আমি জি। এককালে একটা কথা বলতে চাই, ইসলামের মধ্যে ক্ষমতাবানও ছিল, আর কাফেরদের মধ্যে ক্ষমতাবান ছিল। ইসলামের মধ্যে ধনী ছিল, আবার বেঈমানদের মধ্যে গরিব ছিল, আবার বেঈমানদের মধ্যে ধনী ছিল। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমরা জি। মনে করি যে এই ক্ষমতা ও অর্থ ন্যাক কাজের, ন্যাকের কাজে লাগে, সেই অর্থ এবং ক্ষমতা, এটা রহমত। আর যেই অর্থ এবং ক্ষমতা গুনার কাজে ব্যবহার হইতে হয়, সেই অর্থ এবং ক্ষমতা, এটা হলো জহমত, এটা হলো গজব। এটি হলো মূল পার্থক্য। জি। অর্থের বিষয়ে যেটি আসলো, সেটা আমি আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অর্থের উৎস থাকে, অর্থ দরকার হয় দল পরিচালনার ক্ষেত্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্থের উৎস আসলে কোথায়? জনগণ এটা পে করে সাধারণত। জনগণ নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে এটাকে নিজের কাজই মনে করে। যেমন আমারও যেটা কাজ, আমাদের সদস্য তারা একই কাজ মনে করে। আমরা সবসময় মাসিক জ্ঞানত দেই, সবসময় দান খয়রাত করি আমাদের সংগঠনে। ঠিক আমাদের প্রত্যেকটা সদস্য মুহিব্বিনরাও আমাদের সংগঠনে তাদের সংগঠন মনে করি, যেমন এটা আমার মনে করি, প্রত্যেকটা সদস্য একই মনে করে, এমন কোনো পার্থক্য নেই। এইভাবে চলে। জি। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে আগামীর বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান, বা আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান যদি আপনারা ক্ষমতায় আসেন? আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালাতে চাই, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই জুলুম, অত্যাচার, অবিচার একেবারে মূলোৎপাটন করতে, দুর্নীতির মূলোৎপাটন করতে। এখানে আমরা কি করে সে দুর্নীতি দমন না, মূলোৎপাটন করতে চাই। দুর্নীতি বাংলাদেশে থাকবে না। আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাধি হলো দুর্নীতি। আমরা যদি ইনশাআল্লাহ দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে দেশ এমনিতে উন্নয়ন হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে, এবং উন্নতির মহাসড়কে ভাসতে থাকবে। এর মূল দলিলটা কি? ধরে নেন, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট সাহেব কি বলেছেন, প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। আমাদের প্রাক্তন মন্ত্রী কি বলেছেন, বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি হয়ে যায়। অন্য মন্ত্রী কি বলেছেন, বাজেট করি 100 টাকা, 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়ে যায়। তা আমরা যদি চুরিটা বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে কি হবে? 100 টাকা 100 টাকার কাজ হবে। তার মানে, যদি এখন ব্রিজ হয়েছে বিগত দিনে 30টা, এখন একই বরাদ্দে ব্রিজ হবে 100টা। যদি আগে ওনাদের কথা অনুযায়ী একই বরাদ্দে ব্রিজ হয় 10টা, আমাদের একই বরাদ্দে ব্রিজ হবে 100টা। কারণ আগে 90 টাকা চুরি, আর কেউ বলছে 30 টাকা, 70 টাকা চুরি। দুর্নীতি বন্ধ করতে পারলি ইনশাল্লাহ দেশ উন্নয়নের মহাসড়কে ভাসতে থাকবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ভেদাভেদ থাকবে না। আজকে আমরা কুকুর এবং বিড়াল নিয়ে ছবি তুলি, কিন্তু একজন নাপিত, একজন জেলে, একজন চামার, একজন কামারের ইসের গলায় হাত দিয়ে কিন্তু ছবি তুলতে লজ্জা পাই। এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই। অর্থাৎ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জীব তারা মানুষ, আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না, সম্মান দেখাতে পারি না। এর জন্য আমরা চাই যে এমন একটা সমাজ গঠন হবে যেখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে,
কে আমির কে ফকির সবার জন্য বিচার সমান হবে। এরকম হবে না যে আমির সাহেব দাঁড়ালে সে জামিন পেয়ে যাবে, আর গোলাম সাহেব দাঁড়ালে অন্যায় না করলেও তাকে জেলে ঢুকিয়ে তোকে মরতে হবে। এরকম রাষ্ট্র আমরা চাই না। আমিরের জন্য জি যেই বিচার, ফকিরের জন্য একই বিচার আমরা চাই, এবং জি সবার জন্য কল্যাণমুখী একটা দেশ চাই। কেউ খাবে কেউ খাবে না, এ হবে না। আমরা সবাই মিলে মিশে জি ইনশাআল্লাহ সমভাবে চলতে চাই, এরকম একটা জি কল্যাণ রাষ্ট্র আমরা চাই। জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ। আর যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণমুখী এক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমিন। ওয়ালাইকুম আসসালাম। আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। দর্শক আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।